আজকে আসলে আমাদের একটা শর্ট লাইভ হবে। মূলত আমরা এই লাইভটা করছি যাতে করে আপনাদের মধ্যে যে কনফিউশন গুলো আছে যে হঠাৎ করে একটা কোর্স লঞ্চ করলো যে স্কোয়ার, যেটার নাম হচ্ছে প্রি আইএলস। আর প্রি আইএলস নামে তো আসলে মানে আলাদা কোনো সিলেবাস বা আলাদা কোনো কোর্স বা পরীক্ষা কিছুই নাই। তাহলে এটা নিয়ে যাদের যে কনফিউশন আছে বা এটার আসলে ইম্পর্টেন্সটা কি আইএলস সাকসেসের ক্ষেত্রে, সেটা আমরা একটু সিম্পলিফাই করার জন্যই আজকের লাইভ সেশনটা অ্যারেঞ্জ করা। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে প্রি আইএলস এর নেসেসিটি নিয়ে কথা বলবো। তো আপনারা দেখেন এইখানে একটা বিল্ডিং এর ছবি আছে। এই বিল্ডিংটা কোলাপস হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে একটা বিল্ডিং কোলাপস হওয়ার পেছনে রিজনটা কি? তো আমরা যদি এটাকে আইএলস এর প্রিপারেশন এর সাথে একটু ম্যাচ করাই তাহলে দেখা যাবে যে আপনি যদি উপরে অনেক প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আল্টিমেটলি আপনার বেসিকের মধ্যে প্রবলেম, আপনার রুট লেভেলের যে এনালাইসিসটা দরকার, যেখানে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, সেই জায়গাতে আপনার প্রবলেম। আল্টিমেটলি আপনার আ যতই পরিশ্রম করেন না কেন বা টেকনিকগুলো এপ্লাই করেন না কেন, আপনার প্রিপারেশনটা আগাবে না। তো আমাদের বেশিরভাগ স্টুডেন্টের এই প্রবলেমটা থাকে যে তারা অনেক ব্যান্ড 9 লেভেলের ভোকাবুলারি শিখেন। তারপর হচ্ছে তারা মানে ভালো টেকনিকগুলা এপ্লাই করতে চেষ্টা করেন। YouTube এ সার্চ দেন যে ব্যান্ড 8 এর স্ট্রাকচারটা কেমন হবে, ভোকাবুলারি গুলা কেমন হবে। তো এই যে জিনিসগুলো তারা করতেছেন, এটা আসলে দেখা যাবে তাদের টাইম ওয়েস্ট ছাড়া কিছুই নাই। এবং দিন শেষে তারা অনেক টায়ার্ড হয়ে যাবেন এই যে এতগুলা ম্যাটেরিয়াল কালেকশন করে, সময় দিয়ে, পরিশ্রম করে, পড়াশোনা করে তাদের কাঙ্ক্ষিত স্কোর আসতেছে না। তো এটা যাতে না হয়, আমার অনেক স্টুডেন্টদের সাথে এরকম হয়েছে বিধায় আমরা ডিসিশন নিলাম যে আমাদের আসলে কিছু একটা করা দরকার। আইএলটিএস এর বিষয়টা একটু যদি বলি, আমাদের ৩ মাসের নরমালি কোর্সগুলা হয়। কোচিং সেন্টারগুলোতে ৩ মাসের কোর্স হয়। যেখানে আপনার অর্ধেক কোর্স শেখানো হয় যে কিভাবে আপনি আইএলটিএস এর কোয়েশ্চেনগুলো সলভ করবেন আম ওই যে টাইম ফ্রেমের মধ্যে। বাকি অর্ধেক সময়টা যায় যে আপনি প্র্যাকটিস টেস্ট দেন। যাতে করে আপনি ফ্যামিলিয়ার হতে পারেন রিয়াল এক্সাম এনভায়রনমেন্ট এর সাথে। তাহলে আপনার স্কিলটা ডেভেলপ করবেন কখন? মানে আমাদের যে রাইটিং, রিডিং, লিসনিং এবং স্পিকিং, এই ৪ টা স্কিল, এই স্কিলটা ডেভেলপ করার সুযোগ কিন্তু আইএলটিএস এর কোর্সগুলাতে থাকে না। তো প্রি আইএলটিএস এর মোটিভটা হচ্ছে যে আপনি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করার আগে যে বিষয়গুলাতে আসলে আমাদের কাজ করা দরকার স্কিল ডেভেলপমেন্টের জন্য, মার্কিং ক্রাইটেরিয়ার সাথে যে বিষয়গুলো জড়িত, সেইরকম ৮ টা বিষয় আমরা একত্রিত করে এই কোর্সটা লঞ্চ করেছি। তো ৮ টা বিষয়গুলো কি? ফার্স্ট অফ অল হচ্ছে গ্রামার। তো আমরা জানি গ্রামারের তো আসলে মানে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সেই ল্যাঙ্গুয়েজের গ্রামার না শিখে উপায় নাই। এবং আম আমি পার্সোনালি দেখেছি যে যাদের আসলে গ্রামার মিস্টেক অনেক বেশি হয় তাদের লাইফে অনেক প্রবলেম থাকে। সো আপনি যদি দেখা যায় যে শুরু থেকে গ্রামারের উপরে কাজ করেন, গ্রামার রিলেটেড প্রবলেম গুলো সলভ করতে থাকেন, আল্টিমেটলি আপনার ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ার গুলা বা ল্যাঙ্গুয়েজ ইউজ করার যে সমস্ত অবস্ট্যাকলস গুলো আছে সেগুলা ধীরে সলভ করে ফেলতে পারবেন। সেকেন্ডলি আমি বলব ভোকাবুলারির কথা। আমরা কিন্তু অনেক ভোকাবুলারি শিখি যে ভোকাবুলারি গুলা আল্টিমেটলি আমাদের কাজে লাগে না। অনেক এক্সক্লুসিভ ভোকাবুলারি শিখি যেগুলা কিনা মানে ইউজটা শিখি না, যে কোথায় ব্যবহার করতে হবে সেই ব্যবহারটা শিখি না। তো আমাদের উচিত হচ্ছে এমন ভোকাবুলারি শিখবো যেটা কিনা আলটিমেটলি আমার আইএলটিএস প্রিপারেশনে সাথে যায় বা আমরা আইএলটিএস পরীক্ষাতে যাতে শো অফ করতে পারি, এক্সামিনারের সামনে যাতে প্রেজেন্ট করতে পারি, এরকম ভোকাবুলারি শিখবো। আর ভোকাবুলারি শেখার কোনো শেষ নাই। আপনি যখন একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করবেন তখন আপনার আনলিমিটেড ভোকাবুলারি সামনে পাবেন। যদি আপনার কাছে মনে হয় যে না আমি কেন ওই নতুন ভোকাবুলারিটা পারলাম না, তাইলে তো আমার প্রিপারেশন হয়নি, এরকমটা করলে আসলে আপনি নিখুঁত প্রিপারেশন যদি চান, দিন শেষে আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে, যার তুলনায় আপনার রেজাল্টটা আসবে না। সো আমরা আসলে এরকম ১৩টা স্পেসিফিক ফিল্ড ডিটেক্ট করেছি যে ফিল্ডগুলোর উপরে যদি আপনি কাজ করেন, মানে ওই টপিক স্পেসিফিক ভোকাবুলারি যদি শিখেন, তাহলে আপনার দেখা যাবে যে অনেক ভোকাবুলারি শিট নিয়ে কাজ করতে হচ্ছে না এবং আপনার খুব কম পরিশ্রমে গুছানো একটা প্রস্তুতি হয়ে যাবে। যে আইএলটিএস এর কনটেন্টগুলা রিডিং এর প্যাসেজ বলেন অথবা আপনার লিসনিং এর যে অডিওটা বলেন, পরিচিত থাকবে ওয়ার্ডগুলা। এরকম আমরা কিছু এক্সক্লুসিভ ভোকাবুলারি কালেক্ট করেছি। তো এরকম একটা কেয়ারফুলি কিউরেটেড ম্যাটেরিয়াল প্রিপেয়ার করতে কিন্তু অনেক রিসার্চ, অনেক পরিশ্রমের দরকার, অনেক সময়ের দরকার। তো সেই জিনিসগুলো আমরা আ করেছি গত ১৫ বছর ধরে। আর এখন আমরা সেটা কনফিডেন্টলি বলতে পারি যে এরকম একটা গুছানো ম্যাটেরিয়াল যদি আপনার হাতে থাকে তাহলে আপনি ১৮ ক্লাসের মধ্যেই আপনার স্কিল ডেভেলপ করে করে ফেলতে পারবেন। মানে রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং এর
স্কিল ডেভেলপ করে ফেলতে পারবেন। তো আমার কাছে মনে হয় আপনি যদি আম এই যে ৮ টা বিষয়, এই বিষয়গুলোর উপরে আপনার ক্লিয়ার আইডিয়া থাকে, তাহলে আপনার IELTS জার্নিটা অনেক স্মুথ হবে। আপনি শুরুটাই করবেন অনেক স্ট্রংলি যে আমার IELTS প্রিপারেশনটা বা জার্নিটা আমি শুরুই করেছি, বাকিদের তুলনায় আগায় আছি এরকম অবস্থায়। ট্রান্সলেশন হচ্ছে এমন একটা সেক্টর, সেটাকে যেটা বলবো আমাদের অ্যাডের মধ্যে আমরা বলেছি যে সিলেটের কোথাও কিন্তু ট্রান্সলেশন শেখানো হয় না IELTS এর স্টুডেন্টদেরকে। তো আপনি যদি ট্রান্সলেশনটা না পারেন, তাইলে আল্টিমেটলি হবে কি যে আপনি রিডিং এর প্যাসেজ পড়তেছেন, কিন্তু সেন্টেন্সের মধ্যে কি লিখেছে সেটার এক্সাক্ট মিনিংটা আপনার মাথায় ধরতেছে না। অথবা আপনি রাইটিং এর জন্য এক্সক্লুসিভ একটা বাংলা সেন্টেন্স রেডি করেছেন যে এই সেন্টেন্সটা লিখলে আমার একদম এক্সামিনারকে আমার যে মানে অপিনিয়নটা বোঝাতে চাচ্ছি সেটা এক্স্যাক্টলি বোঝাতে পারবো। কিন্তু সেই সেন্টেন্সটা ইংলিশে ট্রান্সলেট করার সময় অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার আপনি খুঁজে পাচ্ছেন না, বা মানে এমনভাবে লিখতেছেন মনে হচ্ছে যে না আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আসতেছে না। তো সামহাউ সেটা মিস হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা যাতে না হয়, এজন্য আমরা শুরু থেকেই মানে ১৮ টা ক্লাসের প্রতিটাতেই ট্রান্সলেশনের উপরে কাজ করব, এবং আপনার ট্রান্সলেশনগুলা হবে ওয়ার্কশিটের মতো করে। আপনি প্রতিদিনই নতুন, নতুন স্ট্রাকচারের সাথে পরিচিত হবেন। বিশেষ করে যে স্ট্রাকচারগুলো আমাদের IELTS এর রিডিং এর প্যাসেজের মধ্যে পাওয়া যায়, একটু লেন্দি, একটু কমপ্লেক্স, একটু অ্যাম্বিগুয়াস, মানে শুনলে আপনার কাছে মনে হবে একরকমের ট্রান্সলেশন হওয়া উচিত। বাট কিছুক্ষণ যদি সেটা নিয়ে এনালাইসিস করেন দেখবেন ডিফারেন্ট মিনিং চলে আসতেছে। এজন্যই আসলে আমাদের দেখা যায় যে ট্রু ফলস নট গিভেন টাইপের কোয়েশ্চেনগুলোতে অনেক কনফিউশন থাকে। যে আমি একবার পড়ে মনে হচ্ছে এটার বাংলা অর্থ এই হবে, কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে না আমি তো আগে ভুল ছিলাম। তো এভাবে যাতে আপনার মধ্যে ট্রান্সলেশন ওরিয়েন্টেড প্রবলেমগুলো না হয় সেজন্য আমরা আলাদা করে ট্রান্সলেশনের উপরে কাজ করব। দেন আমরা কথা বলি প্রোনাউন্সিয়েশন নিয়ে। আমাদের দেশের বেশিরভাগের সমস্যা হচ্ছে আমরা ছোটবেলায় যখন স্কুল কলেজে ১ম বারের মতো একটা ইংলিশ ওয়ার্ড শিখেছি, তখন আমরা ভুলভাল উচ্চারণ শিখে ফেলেছি। যার কারণে এইটা যখন আমরা কারেকশন করতে যাই, তখন আমাদের কাছে অনেক প্যারার মনে হয় বিষয়টা যে আমি তো সারা জীবন এরকম শুনে আসছি, এরকম পড়ে আসছি। এখন হঠাৎ করে সেটাকে আমার চেঞ্জ করতে হচ্ছে। তো এইটা যেহেতু আমাদের জন্য একটু প্রবলেমেটিক, এবং একা, একা করতে গেলে আমাদের অনেক সাফার করতে হয়। সো আমরা গ্রুপ ওয়াইজ সবাই মিলে যদি একটা ওয়ার্ড কারেক্ট প্রনাউন্সিয়েশনটা শিখি, তাহলে আমাদের দেখা যাবে যে মানে তাড়াতাড়ি হচ্ছে কাজটা। শিখতে তো হবে ডেফিনিটলি, আপনি আগে ভুল করে ফেলছেন, ভুল শিখে ফেলছেন। এটাকে কারেক্ট যত তাড়াতাড়ি কারেক্ট করবেন তত আপনার জন্য সেটা বেনিফিট নিয়ে আসবে। এখন বলি কলোকেশনস জিনিসটা নিয়ে। আমাদের আম দেশে দেখা যায় যে কলোকেশনস জিনিসটার সাথে অনেকের পরিচয় নাই। আবার যাদের পরিচয় আছে তারা একটু কনফিউশন এর মধ্যে থাকেন যে এটা আসলে আ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ও না, আবার নরমাল ভোকাবুলারিও না, তাহলে কলোকেশন জিনিসটা কি? আমি যদি সহজভাবে বলতে চাই, আপনি মনে করেন ডু শব্দের অর্থ হচ্ছে করা। তো আমরা যেকোনো জিনিস বাংলা থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করব, করা শব্দটা যুক্ত থাকলেই কি আমরা ডু দিয়ে ট্রান্সলেট করতে পারি? অ্যান্সার ইজ নো, পারি না। কারণ হচ্ছে আমি যখন একটা কাজ করব, সেই কাজটা কখন ডু হবে, কখন মেক হবে, কখন হ্যাভ হবে, আ তো সবকিছুই আসলে দেখা যাচ্ছে যে ইংলিশের সাথে যখন আমরা কম্পেয়ার করি, তখন দেখা যাচ্ছে বাংলাতে সবসময়ই করা শব্দটা আসতেছে, বাট ইংলিশে একবার ডু আসতেছে, একবার মেক আসতেছে, একবার হ্যাভ আসতেছে, আরেকবার টেক আসতেছে। তো এগুলো আসলে আসে কিভাবে? এগুলো কোনো গ্রামারের রুল না। মানে আপনি কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার যদি শিখেন তাহলে যে প্রপার ওয়ার্ডটা নিতে পারবেন এরকম না ব্যাপারটা। এটা মোটা দাগে বলতে গেলে মুখস্থর বিষয়। নেটিভ স্পিকাররা যেভাবে বলেন আমাদেরকে সেটা কপি করতে হবে, শিখতে হবে, তারপর সেটাকে এপ্লাই করতে হবে। তবে বিষয়টা হচ্ছে আমি কলোকেশনস আলাদা করে যদি মুখস্থ করি, তাহলে মানে কাজের সময় মনে আসবে না। সো আমরা যেটা করব, লিসনিং এ যে সমস্ত কলোকেশনস গুলো ইউজ করা হয়, এবং আপনি যখন লিসনিং এর অডিওটা শুনতেছেন তখন কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ শোনার কারণে আপনার যে ধরনের প্রবলেম ক্রিয়েট হয় সেগুলা নিয়ে আমরা আলাদা করে কাজ করি, এবং সেই বিষয়গুলোর উপরে আপনাকে হাতে ধরায় দেব যে এই জায়গাটাতে আপনার একটা কলোকেশন ইউজ করা হয়েছে। এটা আপনি শিখেন এবং ফার্দার আপনি এটা এপ্লাই করেন, আপনার রিয়েল লাইফে আপনি ইউজ করেন। ধীরে, ধীরে সেটার সাথে আপনার পরিচিতি বাড়বে। আর IELTS এর প্রিপারেশনটা শুরু করার আগে যদি আপনি এই কাজগুলা কমায় ফেলেন, তাহলে দেখা যাবে যে আপনার IELTS এর লিসনিং ক্লাস যখন শুরু হবে, তখন আপনি কলোকেশনস নিয়ে কোন ধরনের সাফারিংস এর মধ্যে যাচ্ছেন না। হোমোফোনস আরেকটা বিষয় যেটা কিনা আমাদের আবারও লিসনিং এ অনেক হেল্প করে। কারণ দেখা যায় যে একটা শব্দ, হোমোফোন জিনিসটা কি আসলে? একটা শব্দ আপনি শুনতেছেন সেইম সাউন্ড, বাট যদি লিখেন স্পেলিং ডিফারেন্ট হয়,
স্পেলিং ডিফারেন্ট হলে মিনিংও ডিফারেন্ট হচ্ছে। তো আপনি যখন লিসনিং এ শুনতেছেন আপনার সামনে কিন্তু ওয়ার্ডটা লিখা নাই। আপনি দেখতেছেন না সেটার স্পেলিং কেমন। যার কারণে আপনি কনটেক্সট যদি না বুঝেন, মানে ওই সেন্টেন্সের মধ্যে নির্দিষ্ট সেই হোমোফোনটি কোন কাজে ব্যবহৃত হয়েছে, কি অর্থ বোঝাতে ব্যবহার করা হয়েছে, সেটা যদি আপনি ক্যাচ করতে না পারেন, আল্টিমেটলি আপনার ফুল সেন্টেন্সের মিনিংটাই আপনার কাছে ভুল ধরা পড়বে। এইজন্য আমরা আলাদা করে হোমোফোনের উপরে কাজ করব। তবে হোমোফোনের শেষ নাই। আপনি হোমোফোন পড়া যদি শুরু করেন তাহলে কোনোদিনও আপনি শেষ করতে পারবেন না, এরকম একটা অবস্থা, হিউজ একটা কালেকশন। তো আমরা ওইখান থেকে সিলেক্টেড কিছু হোমোফোন নিয়েছি যেগুলা কিনা ঘুরে ফিরে বারবার আমাদের IELTS এর লিসনিং এ কাজে আসে। তো আপনি যদি সেই লিমিটেড হোমোফোনগুলো শিখে আ এই হোমোফোন রিলেটেড প্রবলেমগুলো ওভারকাম করতে পারেন তাহলে আপনার IELTS এর জার্নিটা অনেক স্মুথ হবে ডেফিনিটলি। তারপর আসেন আমরা প্যারাফ্রেজিং নিয়ে কথা বলি। প্যারাফ্রেজিং আসলে জিনিসটা কি? আমরা যখন একটা সেন্টেন্সকে বাংলা অর্থ সেইম রেখে ২ ভাবে ট্রান্সলেট করি, তখনই সেটাকে আসলে প্যারাফ্রেজিং বলা হয়। মানে একটা হচ্ছে নো লঙ্গার আর আরেকটা হচ্ছে এনিমোর। তো আপনি যখন নো লঙ্গার শব্দটা ব্যবহার করে আমি তার সাথে আর কথা বলব না এই সেন্টেন্সটা ট্রান্সলেট করতে যাবেন, তখন আপনাকে কি বলতে হবে যে, "I will no longer talk to him." ওকে? তো এই একই সেন্টেন্সে আপনি যদি প্যারাফ্রেজড ভার্সনটা নিয়ে আসতে চান, তাহলে আপনি নো লঙ্গার শব্দটাকে সরায়ে আপনি ওইখানে এনিমোর দিতে পারেন। তবে ব্যাপারটা হচ্ছে নো লঙ্গার যখন বলবেন, তখন নো শব্দটা অলরেডি নেগেটিভ একটা ওয়ার্ড। তো আমরা যখন এনিমোর ব্যবহার করব, তখন আমাকে নট শব্দটা নিয়ে আসতে হবে। যার কারণে আমাদের সেন্টেন্সটা হবে যে, "I will not talk to him anymore." তো দেখেন, আমরা যদি ২ টা সেন্টেন্সেরই বাংলা জিজ্ঞেস করি, বাংলাতে কোনো ধরনের পার্থক্য আসবে না। মানে একই জিনিস, ২ টারই আসলে সেইম অর্থ থাকবে। কিন্তু আ টোটাল ২ টা আলাদা স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ, নেগেটিভ টাইপের ২ টা আলাদা, আলাদা স্ট্রাকচার এবং আমাদের যে সিলেক্টেড টার্ম সেটাও কিন্তু ডিফারেন্ট। তো এইভাবে দেখা যায় আমাদের IELTS এর রাইটিং এর কোয়েশ্চেন গুলা যখন আমরা প্রম্পটটা পড়ি তখন আ অনেকের কাছে রিয়াল সিনারিওটা ধরা পড়ে না। যে এক্সাক্টলি আমাদের টাস্কে কি জানতে চেয়েছে। সো টাস্ক অ্যাচিভমেন্টটা মিস করে ফেলা মানে হচ্ছে আপনার টোটাল স্কোরের 25% মিস করা। এবং আপনি যদি একটা টাস্ক সঠিকভাবে না বুঝতে পারেন, প্রশ্নতে কি চেয়েছে সেটা যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, আল্টিমেটলি আপনি গ্রামারে যতই ভালো করেন, আপনার লেক্সিক্যাল রিসোর্স যতই ভালো থাকুক, কোহেরেন্স যতই মেইনটেইন করা হোক না কেন, আপনি তো আসলে সঠিক প্রশ্নের অ্যান্সারটা দিতে পারেন নাই। এই কারণে আপনার মেজর একটা কোলাপস হবে স্কোরের মধ্যে। এটা যাতে না হয় এইজন্য আমরা প্যারাফ্রেজিং এর উপরে ১ম থেকেই গুরুত্ব আরোপ করব। আর প্যারাফ্রেজিং করার ৩ টা স্টাইল আছে, ৩ টা টেকনিক আছে। সেগুলো আপনি আগামী রবিবারের ক্লাসে জানতে পারবেন। আজকের লাইভ সেশনটা হচ্ছে শুধু আমরা ইম্পোর্টেন্স নিয়ে কথা বলব। কোহেরেন্স কোহেশন যেটা হচ্ছে আপনার রাইটিং এর জন্য 25% স্কোর বিয়ার করে। তো আমরা আসলে কোহেরেন্স দিয়ে কি বুঝি? যখন একটা সেন্টেন্স আপনি লিখলেন রাইটিং এর ক্ষেত্রে, পরের সেন্টেন্সটা আগের সেন্টেন্সের সাথে কিভাবে যুক্ত করবেন, সেটা প্রাসঙ্গিক হবে কিনা, কোন লিঙ্কার এপ্লাই করবেন, এই ধরনের বিষয়গুলা নিয়ে আমরা আল্টিমেটলি কাজ কম করি। আর যেটা বললাম, আপনি যদি IELTS এর প্রিপারেশনের কোর্স শুরু করে দেন, তাহলে এই যে কোহেরেন্স নিয়ে আলাদা করে কাজ করা বা ৩ লেভেলে যে আমরা কোহেরেন্সটা এপ্লাই করতে পারি, সেগুলো আসলে শেখানো সম্ভব হয় না টিচারের পক্ষে। কারণ চাইলেও উনি শেখাতে পারবে না। কারণ তখন আপনার ফুল ফোকাসটা দেয়া উচিত যে কত ধরনের কোয়েশ্চেন আসে, ওকে? রাইটিং এ টাস্ক 1 এ একাডেমিকের জন্য ৭ ধরনের কোয়েশ্চেন আছে, টাস্ক 2 তে ৫ ধরনের কোয়েশ্চেন আছে। তো এই বিষয়গুলো আসলে আপনি যদি শিখতে চান তাহলে IELTS জার্নি শুরু করার আগে আপনাকে এই কাজগুলা শিখতে হবে। যার কারণেই আমাদের আসলে প্রি IELTS এর যাত্রা। তো আমার মনে হয় এই যে ৮ টা বিষয় নিয়ে আমি কথা বললাম, এগুলা যদি আপনি এনশিওর করতে পারেন আপনার IELTS কোর্স স্টার্ট করার আগে, ইভেন যারা স্টার্ট করেও ফেলছেন তাদেরও যদি এই বিষয়গুলার সাথে ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে তার জন্য ব্যান্ড 7 অ্যাচিভ করা খুব ইজিয়ার। ওকে? যারা আসলে IELTS এর ব্যান্ড 7 বা 7 প্লাস পান, তাদের এই ৮ টা বিষয়ের প্রবলেম থাকে না শুরু থেকেই। মানে আমরা দেখি যে একটা কোর্সের মধ্যে এনরোল করেছেন এরকম একজন স্টুডেন্ট 4 পাচ্ছেন, আরেকজন 8 পাচ্ছেন। একই টিচার পড়াচ্ছেন, একই কোর্স ম্যাটেরিয়াল, একই হোমওয়ার্ক দিয়ে। তো এই যে ডাবল একটা ডিফারেন্স, একজন 4 পেলেন, আরেকজন 8 পেলেন। তো এটার পেছনে কারণটা হচ্ছে যিনি 8 পেয়েছেন, উনার এই যে বিল্ডিং ব্লকস গুলা, এগুলা উনার কাছে ক্লিয়ার।
মানে উনি শুরু থেকে আইএলটিএস জার্নি শুরু করার আগেই উনি এই বিষয়গুলো শিখে আসছেন। বাট যিনি 4 পেয়েছেন উনি দেখা যাচ্ছে যে সেম টাইম ইনভেস্ট করেছেন, সেম প্রিপারেশন নিয়েছেন এবং সেম পরিশ্রম করেছেন। কিন্তু উনার যেহেতু রুট লেভেলের কিছু প্রবলেম আছে এবং এই স্কিলগুলা উনার মধ্যে নাই। উনি শুধুমাত্র টেকনিক ফলো করতেছেন, প্র্যাকটিস করতেছেন, মানে একটার পর একটা মক টেস্ট দিয়ে টাকা অপচয় করতেছেন, কোর্স করতেছেন একটার পর একটা। কিন্তু আল্টিমেটলি উনার স্কিল ডেভেলপ হচ্ছে না। তো এই যে আমাদের প্রবলেমটা, এটা আসলে ওভারকাম করার জন্যই মূলত আমরা প্রি আইএলটিএস নামক কোর্সটা লঞ্চ করেছি। 18 ক্লাসের এই কোর্সটা। আমরা এখন মুভ করতেছি তারপরে কিছু কমন প্রবলেম নিয়ে বলি যে আমাদের রিডিং এর মধ্যে কি ধরনের প্রবলেম আমরা সচরাচর ফেস করি। প্রবলেমের তো শেষ নাই। তবে আজকে আমরা মাত্র ২ টা প্রবলেম নিয়ে কথা বলবো, যেগুলো একদম স্পেসিফিক এবং আমি রিয়েল লাইফে দেখেছি আমার অনেক স্টুডেন্ট এভাবে এই ২ টা প্রবলেম নিয়ে সবচেয়ে বেশি সাফার করেন। তো ১ম প্রবলেমটা হচ্ছে আমরা যখন রিডিং এর প্যাসেজগুলো পড়ি তখন আসলে মানে বড় একটা কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা পড়ি তখন ক্লিয়ারলি আমরা বুঝতে পারি না যে কি বলছে। মানে ১০ বার যদি পড়েন ১০ বারই আপনার কাছে মনে হবে যে কি বলছে। আমি ওয়ার্ড সবগুলা জানি, বুঝতে পারতেছি। কিন্তু যখন আমি এটাকে অনুবাদ করতে যাই তখন আমার কাছে একটা মানে হতাশা চলে আসে যে এক্সাক্টলি কি বলছে আমি বুঝতে পারতেছি না। ক্লিয়ার হচ্ছে না। তো এই যে সমস্যাটা, এটা আসলে কেন হয়? যে আমি কেন বুঝতে পারতেছি না? সেন্টেন্সটা পড়লাম, বাংলা অর্থ সবগুলা ওয়ার্ডে জানি। তারপরও কেন আমি বুঝতে পারতেছি না যে এখানে আসলে কি বুঝাইতে চাইছে? তার এই যে ডিফিকাল্টি, এটা আসলে সলভ করা যাবে আপনি যদি আমাদের এই যে ডিজাইন করা প্রি আইএলটিএস কোর্স, এটাতে আমাদের গ্রামার স্কিলের উপরে কাজ করা হবে এবং আপনি সেন্টেন্স স্ট্রাকচার আইডেন্টিফাই করা শিখবেন। সাথে করে আপনি একটা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী কোন ধরনের আইডিয়া সেটা থেকে আসে সেই বিষয়টাও আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো প্রি আইএলটিএস এ কিন্তু আপনার মধ্যে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না। আপনি মনের সুখে আনন্দে শিখবেন যে আমার এই জার্নিটা বা এই 18 ক্লাসের মধ্যে আমার কিন্তু আ বেসিকটা মানে ক্লিয়ার হচ্ছে। আমি আসলে আইএলটিএস এর এক্সামের জন্য কাজ করতেছি না। আমি আমার স্কিল ডেভেলপ করার জন্য কাজ করতেছি। যখনই আপনি মনে করবেন এটা আপনার একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, আপনি রিডিং এর স্কিল শিখতেছেন। ফিউচারে আপনি যখন স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যাবেন, তখন আপনি যেকোনো ধরনের একাডেমিক ম্যাটেরিয়াল পড়ে বুঝতে পারবেন। তখন আপনার মধ্যে দেখা যাবে যে একটা সেন্টেন্সের সঠিক বাংলাটা ক্যাচ করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। আরো একটা বিষয় যেটা হচ্ছে একটা কমন চ্যালেঞ্জ রিডিং এর ক্ষেত্রে, টাইম ম্যানেজমেন্ট। সবাই আমরা বলি যে ১ ঘন্টায় ৪০ টা প্রশ্ন সলভ করাটা অনেক টাফ, অনেক ডিফিকাল্ট। তো এখন দেখেন যারা কিনা ব্যান্ড 9 পায় রিডিং এ, আমি রিডিং এ ব্যান্ড 9 পেয়েছি এবং আমার ০.৫ ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে গেছে। শুনতে অনেক সময় অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। তো আমার কাছে মনে হয়েছে যে কম টাইমে সবগুলা প্রশ্ন সলভ করতে পারার যে এবিলিটি, সেটা ডিপেন্ড করে যে আপনি একটা সেন্টেন্স মানে কত দ্রুততার সহিত বাংলা অর্থটা বুঝতেছেন যে ওই সেন্টেন্সের মধ্যে আল্টিমেটলি বলছেটা কি। তো এইটা আসলে কিভাবে আসবে? আমরা কি করি? ধরেন একটা কমপ্লেক্স সেন্টেন্স, যেটা একটু আগে বললাম, রিডিং এর প্যাসেজের সেন্টেন্সগুলো অনেক কমপ্লেক্স থাকে। তো একটা কমপ্লেক্স সেন্টেন্স আপনি পড়লেন, পড়ে সাথে সাথে সেটাকে বাংলাতে নিয়ে আসার ট্রাই করতেছেন। তো এটা আসলে ঠিক না। কারণ এটা করলে হয় কি? যেহেতু একটা বিদেশি ভাষা, আপনার সাথে ওই ভাষার তেমন একটা আ মানে আন্ডারস্ট্যান্ডিং নাই। তো হঠাৎ করে যখন একটা নেটিভ টোন থেকে আপনি আপনার মাদার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে যাবেন, তখন বিষয়টাতে অনেক গ্যাপ থেকে যায়। তো আমি কিভাবে ট্রান্সলেট করি? আমি ফার্স্টে প্যারাফ্রেজ করি। ধরেন একটা কমপ্লেক্স সেন্টেন্স দেয়া আছে, সেই সেন্টেন্স থেকে আমি সিম্পল ইংলিশে কনভার্ট করি। তারপর ওই সিম্পল ইংলিশ সেন্টেন্সটাকে বাংলায় নিয়ে আসি। তো এতে করে আপনার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াটা যে এক্সাক্টলি বলছেটা কি প্যাসেজের মধ্যে। তো আমার মনে হয় যারা এই টেকনিকটা ফলো করবেন, যে একটা কমপ্লেক্স সেন্টেন্স আপনার সামনে আসছে, সেটা আপনি বাংলা বুঝতেছেন না, সেটাকে আপনি সহজ ইংলিশে নিয়ে আসেন। সহজ ইংলিশে নিয়ে আসার পর তারপর আপনি ২ ধাপে কাজটা করেন। তাইলে দেখবেন খুব ইজিলি আপনি ক্যাচ করতে পারতেছেন। এখন বলেন, যদি আপনি এই যে ২ ধাপে সেন্টেন্সটাকে নিয়ে এসে বাংলা বোঝার চেষ্টা করলেন, এতে করে কি টাইম ওয়েস্ট হবে না? ডেফিনিটলি আপনার এক্সট্রা সময় লাগতেছে। কারণ আপনি যদি সরাসরি কমপ্লেক্স সেন্টেন্সটা থেকে চলে আসতেন বাংলাতে, তাহলে তো আপনার টাইম সেভ হতো। তো এখানে আপনার টাইম আসলে বেশি লাগবে না। তার কারণ হচ্ছে আপনি এটা প্রিপারেশন স্টেজে করবেন। মানে পরীক্ষার হলে গিয়ে ফার্স্ট টাইম করতেছেন না। আপনার মধ্যে একটা মানে হ্যাবিট হয়ে যাবে যে আমি যখনই কোনো কমপ্লেক্স সেন্টেন্স আমার সামনে আসবে, যেটা কিনা আমার পক্ষে বুঝাটা বেশ কঠিন, সেক্ষেত্রে আপনি সাথে সাথে সেটাকে আপনি সিম্পল ইংলিশে প্যারাফ্রেজ করে ফেলতে পারছেন। তাহলে ডেফিনিটলি প্যারাফ্রেজিং এর আইডিয়াটা আপনার ক্লিয়ার থাকা চাই যে আমি একটা সেন্টেন্স পড়া মাত্র সেটাকে সহজ ইংলিশে প্যারাফ্রেজ করব। সেই সহজ ইংলিশ থেকে আমি বাংলায় নিয়ে আসব।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রিডিং এ প্রশ্ন সলভ করার জন্য আমরা ৩ ধরনের মেথড ফলো করি। একটা হচ্ছে স্ক্যানিং, আরেকটা স্কিমিং অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ক্লোজ রিডিং। তো ক্লোজ রিডিং আমরা তখনই করব যখন দেখা যাবে আমরা একদম লোকেট করে ফেলছি যে এই জায়গা থেকেই আমার প্রশ্নটা ডিজাইন করা হয়েছে, তখনই আমরা ক্লোজ রিডিং করব এবং একটু ধীরে স্থিরে সময় নিয়ে পড়ব। কিন্তু তার আগে প্রশ্নটা কোথা থেকে দেয়া হয়েছে এটা বের করার জন্য আমাদের আশ্রয় নিতে হবে স্ক্যানিং এবং স্কিমিং এর। তো এখন আমরা নরমালি স্ক্যানিং, স্কিমিং এই বিষয়গুলার সাথে যেভাবে পরিচিত হই আইএলটিএস এর কোর্স চলাকালে, সেক্ষেত্রে আমাদেরকে শুধু এপ্লাই করতে হয় কিভাবে সেটা শেখানো হয়। এটার ব্যাকএন্ডে, ব্যাকগ্রাউন্ডে যে আমাদের অনেক ইনফরমেশন আছে, স্কিমিং করারও যে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, স্ক্যান করার যে অনেক ধরনের সিস্টেম আছে, কোন কিওয়ার্ডের জন্য স্ক্যান করতে হয়, কোনটার জন্য স্কিম করতে হয়, এই সমস্ত জিনিস আপনাকে আসলে ভেঙে ভেঙে ধরে ধরে শেখানো সম্ভব হয় না আইএলটিএস এর কোর্সে। আমিও নিজেও শেখাতে পারি না। ৯০টা ক্লাসও যদি দেই, সেই ৯০ ক্লাসেও দেখা যায় যে সময় কম পড়ে যায়। কারণ আমাদের ফোকাসটা থাকে আমি প্র্যাকটিস করব। কত তাড়াতাড়ি আমাদের পার্শিয়াল টেস্ট দিয়ে আমাদের ব্যান্ড স্কোরের কাছাকাছি যেতে পারবো, টার্গেট স্কোরের কাছাকাছি যেতে পারবো। এরকম একটা মানে তাড়া থাকে। তো আমি চাচ্ছি যে এই কোর্সে যারা এনরোল করবেন প্রি আইএলটিএস এ, তাদের মধ্যে ওই ধরনের তাড়া থাকবে না, তাড়াহুড়া থাকবে না। তারা ফুল ফোকাস দিবেন যে আমি রিডিং স্কিল ডেভেলপ করব। ক্যামব্রিজের ম্যাটেরিয়াল না ধরেও যদি আমি পরীক্ষাতে বসি, আমার রিডিং এ 9 এ 9 থাকবে। এই কনফিডেন্সটা বিল্ড আপ করাই হচ্ছে আমাদের প্রি আইএলটিএস এর মূল টার্গেট। এখন আমরা রাইটিং এর কিছু কমন চ্যালেঞ্জ নিয়ে কথা বলি। আমি চাচ্ছি যে ফুল রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং এর একটা রিভিশন হয়ে যাবে। আপনি যাতে বুঝতে পারেন যে আপনার আসলে কোন জায়গাতে ঘাটতি আছে, যেখানে আপনি কাজ করতে পারেন, বা এই কোর্সটা আপনাকে সেই গ্যাপ ফিল আপে হেল্প করবে কিনা সেটা আপনি যাতে এনালাইজ করতে পারেন। তো আমাদের দেখেন, রাইটিং এ যারা প্রবলেম ফেস করেন তাদের বেশিরভাগের সমস্যা হচ্ছে তাদের ভোক্যাবুলারি গুলো অনেক সীমিত। মানে আমরা যখন একটা বিষয় নিয়ে কথা বলতে যাই, তখন আমাদের কিন্তু সেই টপিকের উপরে বেস করে সিলেক্টেড কিছু ভোক্যাবুলারি ইউজ করতে হয়। আদারওয়াইজ দেখা যায় যে আমি যা লিখতেছি সেগুলা একই শব্দ বারবার আসতেছে। তো এই যে একই শব্দ বারবার আসা, এটার পেছনে কাজ করতে গেলে আপনাকে সিনোনিম শিখতে হবে, কলোকেশন শিখতে হবে, যাতে করে আপনি ওই সেম জিনিসটাকে মিন করার জন্য একাধিক ওয়ার্ড আপনার হাতে অ্যাভেইলেবল থাকে। এবং এইটা আপনি শুধু প্র্যাকটিস করেই হবে না, আপনাকে কিন্তু ব্যাকএন্ডে কিছু কাজ করতে হবে। মানে আইএলটিএস জার্নি শুরু করার আগেই আপনার যথেষ্ট লেক্সিক্যাল রিসোর্স থাকতে হবে। সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা স্ট্রাকচার করতে পারি না। তো আপনি দেখেন, আমাদের রাইটিং এর টাস্ক 1 বলেন, টাস্ক 2 বলেন, আমি একাডেমিকের কথা বলছি। সেক্ষেত্রে আপনার ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ এগুলা থাকবে। এসেতে আপনার ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন এগুলা থাকবে। তো আমাদের একটা গতানুগতিক কমন স্ট্যান্ডার্ড বা কমন এক্সট্রা স্ট্রাকচার হচ্ছে যে শুরুতে আমি ইন্ট্রোডাকশন লিখবো, তারপর আমি বডি প্যারাগ্রাফ 2টা লিখবো, দেন হচ্ছে কনক্লুশন দিয়ে শেষ করে ফেলবো। এর বাইরেও যে আমাদের একাধিক স্ট্রাকচার আছে, আনকমন কিছু স্ট্রাকচার যদি আপনি এক্সামিনারকে শো করতে পারেন, ডেফিনিটলি আপনার এক্সামিনার ইমপ্রেসড হবেন যে ইউনিক কিছু পেয়েছে এই স্টুডেন্টের কাছ থেকে, বাকি স্টুডেন্টদের থেকে আপনার স্কোরটা একটু বেশি থাকবে। তো এই ধরনের আমরা যারা কিনা রাইটিং এ 9 পেয়েছে তাদের লেখাগুলো আমরা কালেক্ট করেছি। তারা যে স্টাইলে তাদের স্ট্রাকচারিংটা করে, অ্যান্সারের স্ট্রাকচারিংটা করে, সেটা নিয়ে আপনার প্রি আইএলটিএস এ কথা বলা হবে। কারণ এগুলা নিয়ে আপনি যখন কাজ করবেন তখন আপনার পক্ষে সেই স্ট্রাকচারটা ফলো করা পসিবল কিনা এটা আপনি নিজে বুঝতে পারবেন। আর আমরা যদি একটু সময় হাতে নিয়ে এই স্ট্রাকচার গুলা তে মানে কাজ করি বা মন দেই, তাহলে দেখা যাবে যে আপনি সেটা আয়ত্ত করতে পারবেন ইজিলি। বাট আমাদের আইএলটিএস এর কোর্স গুলাতে একদম লাস্ট মোমেন্টে গিয়ে রাইটিং ধরা হয়, যার কারণে দেখা যায় খুব তাড়াহুড়া করে আমাদের কোর্স শেষ করে ফেলতে হবে, পরীক্ষাতে বসতে হবে, মক টেস্ট দিতে হবে। মানে এই হারিয়ে যাওয়ার জন্য আপনার দেখা যায় যে স্ট্রাকচার যে বিভিন্ন ধরনের আছে সেটা নিয়ে আমরা অনেকেই ভুলে যাই, যে আমি যে গতানুগতিক স্ট্রাকচারের যে বাইরে যে ইনোভেটিভ কিছু আমার এক্সামিনারকে শো করি, সেটার আসলে এনার্জি থাকে না। তো আমি চাই প্রি আইএলটিএস এর কোর্সে আপনারা এরকম ভ্যারিয়েশন গুলা দেখেন, যে আমাদের একটা অ্যান্সার সলভ করার জন্য কতভাবে স্ট্রাকচার করা যায়। যে স্ট্রাকচারটা আপনার কাছে ইউনিক মনে হবে, আপনার কাছে মনে হবে যে আমি এটা আয়ত্তে আনতে পারবো, ভালো পারফর্ম করতে পারবো এই স্ট্রাকচার দিয়ে যদি আমার রাইটিং টাস্কগুলা লিখি, সেটা আপনি ফলো করবেন। সো আপনি অনেকগুলা স্ট্রাকচারের সাথে পরিচিত হতে পারবেন এই 18টা ক্লাসে। আচ্ছা, এখন আমরা কথা বলি লিসনিং নিয়ে। আমাদের আইএলটিএস এর 4টা মডিউলের মধ্যে সবচেয়ে সহজ মডিউলটা হচ্ছে লিসনিং। সহজ কেন বললাম? আপনি শুনতেছেন আর অ্যান্সার গুলা লিখতেছেন। তবে আমাদের এখানে 2টা প্রবলেম কাজ করে, যার কারণে দেখা যায় যে আপনি খুব সহজ হওয়া সত্ত্বেও আলোচনাটা একদম ক্লিয়ারলি আপনি বুঝতে পেরেছেন, তারপরও দেখা যাচ্ছে আপনি অ্যান্সার গুলা মিস করতেছেন। তার প্রথম কারণ হচ্ছে আমরা যখন কিওয়ার্ড আন্ডারলাইন করি যে এই ওয়ার্ডের উপরে আমাকে ফোকাস দিতে হবে,
কিওয়ার্ড আন্ডারলাইন করে আমি শোনা শুরু করলাম মনোযোগ দিয়ে। কিছুক্ষণ পর দেখা গেল যে আমার আন্ডারলাইন করা কিওয়ার্ডটা চলে গেছে। কিভাবে চলে গেল? সেটা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা আন্ডারলাইন করেছেন, সেই ওয়ার্ডটা তারা না বলে সেটার সিনোনিম বলেছে অথবা সেটার প্যারাফ্রেজড ভার্সনটা বলেছে। তো আপনি তো প্যারাফ্রেজড ভার্সনটা আগে চিন্তা করে রাখেন নাই। আপনার ফুল ফোকাসটা হচ্ছে আমি আন্ডারলাইন করছি এই ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডই বলবে। ওকে? এক্সাম্পল দেই, আপনি ধরেন আন্ডারলাইন করেছেন ওয়াই, এই জায়গাতে আপনি আন্ডারলাইন করেছেন। কিন্তু তারা বলে ফেলল যে রিজনস। সো এটা যে ওয়াই কে যে প্যারাফ্রেজ করে রিজন দিয়ে তারা পাশ কাটায় গেল, এটা আপনি অনেক সময় ক্যাচ করতে পারেন না। মানে আপনার কিওয়ার্ডটা মিস হয়ে গেল, আল্টিমেটলি আনসারটা মিস হয়ে গেল। আবার দেখা যায় অনেক সময় যে আপনি একটা কিওয়ার্ড আন্ডারলাইন করেছেন, কিন্তু তার পরের কিওয়ার্ডটার মতো করে একটা ওয়ার্ড তারা বলল হোমোফোন, মানে একই রকম মনে হচ্ছে। সো আপনি কি করলেন? আপনার হাতে যেটা আছে কিওয়ার্ড ওইটা ছেড়ে পরেরটাতে চলে গেলেন। কিছুক্ষণ পর আপনি রিয়ালাইজ করলেন যে না, আমার তো আগের অ্যান্সারটা মিস হয়ে গেছে। সো এরকম অনেক এক্সপিরিয়েন্স আমি শুনি আমার স্টুডেন্টদের কাছ থেকে, এবং আমার কাছে মনে হয় যে এটার উপরে আসলে আলাদা করে ক্লাস না নিলে এই প্রবলেমটা আমাদের সলভ হবে না। মানে শুধু টেকনিক ফলো করে বা ভিডিও দেখে এটা আসলে সলভ করা সম্ভব না। হাতে কলমে কাজটা শিখতে হবে। সবাই ইউনিক এবং সবার প্রবলেমগুলো ইউনিক। সো আপনার যার যে প্রবলেমটা আছে সেটা নিয়ে কাজ করতে গেলে আপনাকে এই ধরনের একটা এনভায়রনমেন্টে আসতে হবে, যাতে করে আপনি মানে মন খুলে বলতে পারেন যে আপনার আসলে কোন মডিউলের স্পেসিফিক কোন প্রবলেমটা ফেস করতেছেন। লিসনিং এর জন্য আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি যখন শুনতেছেন অনেকক্ষণ ধরে একটা বিষয়ে আলোচনা চলতেছে, সাপোজ ডায়ালগ গুলাতে ২ জন স্পিকার অনবরত তাদের মতো করে কথা বলে যাচ্ছে। তো এটা আপনি কি মানে তাদের পুরাটা কথা আবার স্মরণ করতে পারবেন? অনেক সময় এটা পসিবল হয় না। তার কারণ হচ্ছে আপনি যখন একটা বিষয় শুনতেছেন তখন আ মানে ইমিডিয়েটলি আপনি কিন্তু বাংলা অর্থ বুঝতেছেন যে কি বলতেছে, কি কাহিনী। কিন্তু আপনি ধরে রাখতে পারতেছেন না ইনফরমেশন গুলা। কিছুক্ষণ পরে যদি আপনাকে বলা হয় যে বলেন তো সে কত টাকা বলছে প্রাইস, বা বলেন তো কয়টার সময় সে আসবে। এটা আমাদের অনেক সময় একটা কনফিউশন কাজ করে। যার কারণে আমরা কিছু আ এক্টিভিটিস দিব যেগুলা দিয়ে আপনার মনোযোগ বাড়বে। আপনি যাতে আ মানে শর্ট টাইমের মধ্যে বিষয়গুলা মনে রাখতে পারেন। আপনার ট্রান্সলেশন যাতে প্রপার হয়, যে আমি যা শুনলাম সেটা সাথে যাতে আমি বাংলায় ট্রান্সলেট করতে পারি। যদিও যে আমি যেটা বললাম, রিডিং এর ক্ষেত্রে আমরা কমপ্লেক্স সেন্টেন্স গুলা ১ম এ সিম্পল ইংলিশে নিয়ে আসতেছি, তারপর বাংলায় নিয়ে আসতেছি। কিন্তু লিসনিং এ আপনি এই কাজটা করতে পারবেন না। কারণ আপনার বেশিরভাগ সেন্টেন্সই হবে সিম্পল। শোনা মাত্র আপনাকে বাংলায় নিয়ে আসতে হবে, এবং এটার জন্য আপনাকে একদম তুখুর মানে ট্রান্সলেটর হতে হবে। শোনার সাথে আপনি যাতে সেন্টেন্সটাকে বাংলায় নিয়ে আসতে পারেন। এই এবিলিটিটা আপনার থাকতে হবে, এবং এটা গেইন করার জন্য ডেফিনিটলি আপনাকে প্রি আইএলটিএস এর মতো কোর্সগুলাতে এনরোল করতে হবে। তো আমরা একটু সামনে আগাই। তারপর হচ্ছে আমাদের স্পিকিং। তো স্পিকিং এর ব্যাপারে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি। তার মধ্যে ২ টা উল্লেখযোগ্য প্রবলেম। একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন নিয়ে। তো আমি আগেই বলেছিলাম আমাদের প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করা হবে। কারণ কিছু ওয়ার্ড আছে যেটা কিনা মানে আমরা ছোটবেলায় ভুল শিখেছি, সেগুলার কারেকশন করতে হবে। আবার এমন কিছু ভোকাবুলারি আমরা এই কোর্সের থ্রুতে শিখব যেগুলা কিনা প্রোনাউন্স করাটা অনেক ডিফিকাল্ট। মানে এই ওয়ার্ডগুলাকে আপনার কয়েকবারে শিখতে হবে, একজন গাইডের হেল্প নিয়ে শিখতে হবে। একটু পরিশ্রম করতে হবে, একটু এনার্জি খরচ করতে হবে যদি এই ওয়ার্ডগুলাকে প্রপারলি আপনি উচ্চারণ করতে চান এবং সেটাকে আল্টিমেটলি আপনার এক্সামিনারের সামনে শো অফ করতে চান। তো আমরা জানি যে আসলে যত ভালো উচ্চারণে কথা বলে তাকে তত স্মার্ট ধরা হয়। তো আপনি যদি দেখেন যে একজন মানুষ ভি এর সাউন্ডটা করতে পারতেছে না, বাংলা ভয়ের মতো করতেছে, তো এটা আল্টিমেটলি তার দেখা যায় যে পার্সোনালিটির সাথে যাচ্ছে না। সে যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছে, অনেক রিচ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতেছে, অনেক ভালো লেভেলের ভোকাবুলারি ইউজ করতেছে। এই যে ভোকাবুলারি, এই ওয়ার্ডই অনেকে দেখা যায় উচ্চারণে প্রবলেম করেন। তো দেখা যাচ্ছে যে আপনি যদি সঠিক প্রোনাউন্সিয়েশনটা শুরু থেকেই শিখেন, আপনার আইএলটিএস জার্নিতে যাওয়ার পরে স্পিকিং এর পেছনে এত বেশি এফোর্ট দিতে হবে না, আই থিংক। আরেকটা বিষয় যেটা বলব, যে আমরা যখন স্পিকিং এর প্রশ্নের অ্যান্সার দেয়া শুরু করি, তখন অনেকের মধ্যে দেখা যায় যে টু দ্য পয়েন্ট অ্যান্সার দেন। মানে যা জানতে চেয়েছেন এক্সামিনার, আপনি সেই অ্যান্সারটা দিয়ে দিলেন, বাস শেষ। এরপরে আপনার আর এলাবোরেট করতে পারতেছেন না, অথবা আপনি ডেভেলপ করতে পারতেছেন না যে আসলে পরে কি বলা উচিত। তো আমি একটা ছোট্ট ইবুক লিখেছি, যেটাতে হচ্ছে আমরা যখন একটা বিষয় নিয়ে কথা বলি, তখন হঠাৎ করে কথা ফুরিয়ে যায়, আর পাই না যে কি বলবো। তো আমরা যাতে কানেক্ট করতে পারি, বিভিন্ন ধরনের ফিল্ড নিয়ে যাতে কাজ করতে পারি। ধরেন আপনি টেকনোলজি থেকে একটা আইডিয়া নিয়ে আসলেন, হেলথ কেয়ার থেকে একটা আইডিয়া নিয়ে আসলেন, এনভায়রনমেন্ট থেকে, কালচার থেকে, রিয়েল লাইফ থেকে, এরকম বিভিন্ন সেক্টর থেকে ৭টা সেক্টর আমি সেখানে ডিফাইন করেছি। তো এই সেক্টরগুলো থেকে যখন আপনি ইনফরমেশনগুলো গ্র্যাব করবেন, আপনার আইডিয়ার সাথে লিঙ্ক করে দিবেন, যে প্রশ্ন
প্রশ্নটা আছে সেই প্রশ্নের সাথে আপনি যদি ম্যাচ করাতে পারেন ওই ৭টা ফিল্ড, তাহলে অটোমেটিকলি আপনি দেখবেন অনেক বলতে পারবেন। মানে ইজিলি আপনার অনেক অ্যান্সারটা ইলাবোরেটেড হবে। এবং আপনি যদি এক্সপ্যান্ড করতে পারেন আপনার অ্যান্সারগুলা উইদাউট এনি এফোর্ট, তখন এক্সামিনার মনে করবেন কি যে আপনার ফ্লুয়েন্সি আছে, আপনি যেকোনো ব্যাপারে ইজিলি কমিউনিকেট করতে পারবেন এবং আপনি উইলিংলি এক্সামিনারের সাথে শেয়ার করতেছেন বিষয়গুলা। কারণ আপনি যখন স্ট্রাগল করবেন যে আর আসতেছে না, আমার এখন কি বলা উচিত, আমি খুঁজে পাচ্ছি না, এটা যে কেউ ফিল করে। আপনার মধ্যেও একটা নার্ভাসনেস কাজ করবে। তো আপনি যদি স্ট্রেস ফ্রি হয়ে আপনার প্রেজেন্টেশনটা 100% ফুল প্রুফ করতে চান, ডেফিনিটলি আপনার কনফিডেন্স লাগবে, আপনার কাছে অ্যাভেইলেবল ফিল্ডগুলা বা কথা বলার মতো আপনার ম্যাটেরিয়ালগুলা লাগবে। তো এই জিনিসটা এনশিওর করার জন্য স্পেসিফিক কনটেক্সটের উপরে আমরা কিভাবে একাধারে অনেক বড় করে অ্যান্সার দিতে পারি সেই প্র্যাকটিসটা হবে এই কোর্সের স্পিকিং সেকশনগুলোতে। তো এই সমস্ত কারণেই মূলত আমরা এই প্রি আইএলটিএস কোর্সটা লঞ্চ করলাম। আর আমরা যদি শর্টকাটে প্রি আইএলটিএস এর প্রয়োজনীয়তা নিয়ে একটা সামারি করি। প্রথমত হচ্ছে আমরা প্যারাফ্রেজিং এর কিছু টেকনিক শিখব। সেই টেকনিকগুলা এপ্লাই করার মাধ্যমে আপনি খুব সহজে রাইটিংটাতে ভালো করতে পারবেন। আমাদের গ্রামারের যার যেখানে দুর্বলতাগুলো আছে, গ্রামারের শুরুটা হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে, আর শেষটা আসলে বলা যাবে না, এন্ডলেস। মানে আপনি যত ধরনের স্ট্রাকচার ফেস করবেন, গ্রামাটিক্যাল যত ধরনের মানে ইস্যুস দাঁড়াতে পারে আমাদের ইয়েতে আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে, সবগুলাই মোটামুটি আপনি কভার করে ফেলবেন এই 18টা ক্লাসে। কলোকেশনের বাস্তব প্রয়োগ করা হবে এবং আপনি কলোকেশন হচ্ছে এমন একটা বিষয় যেটা নেটিভ স্পিকারদের অনেক ফেভারিট। তা আপনি যখন নেটিভ স্পিকারের মতো করে কথা বলতে চাবেন বা আপনার নেটিভ স্পিকারের সমপর্যায়ের স্পিকিং এর স্কোর আপনার অ্যাচিভ করা চাই, তখন ডেফিনেটলি আপনাকে কলোকেশন হেল্প নিতে হবে। আর এটা আমরা শিখবো হচ্ছে কুইজের মাধ্যমে। প্রতিদিন আমরা নির্দিষ্ট টপিকের উপরে কলোকেশনের এক্সাম্পল দেখব, তারপরে হচ্ছে একটা কুইজ থাকবে। আপনি কুইজ সলভ করে বুঝতে পারবেন যে আপনি সঠিকভাবে কলোকেশনসগুলো ক্যাচ করতে পারছেন কিনা। আর লিসনিং এ ভালো করার জন্য আমরা হোমোফোনের উপরে গুরুত্ব দিব। কিছু আইএলটিএস বান্ধব ভোকাবুলারি শিখবো, যেটা বললাম 13টা টপিকের উপরে, এবং আপনি ওই টপিকগুলোর মধ্যেই, মানে ওই 13টা ফিল্ডের মধ্যেই আপনার আইএলটিএস এর সবগুলো প্রশ্ন আসবে। আপনি ওই স্পেসিফিক টপিকের উপরে স্পেসিফিক ভোকাবুলারিটা জায়গা মতো অ্যাপ্লাই করতে পারবেন। ট্রান্সলেশন মাস্টারি শেখানোর জন্যই মূলত আমাদের এই কোর্সটা লঞ্চ করা। সো আপনি রিডিং এ অনেক ভালো করতে পারবেন বর্তমান লেভেলের চেয়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা প্রনাউন্সিয়েশনের উপরে কাজ করব যাতে করে আমরা স্মার্ট স্পিকার হতে পারি। প্রনাউন্সিয়েশনের কারণে যাতে আমাদের স্কোর না কমে সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমরা যে প্রি আইএলটিএস কোর্সটা লঞ্চ করলাম, এটার একমাত্র লক্ষ্য হচ্ছে আমরা ব্যান্ড 7+ আপনাদেরকে দিতে চাই। তো ব্যান্ড 7+ অ্যাচিভ করার জন্য আপনাকে ডেফিনিটলি বিল্ডিং ব্লকসগুলোর উপরে কাজ করতে হবে এবং সেই কাজগুলা আপনার প্রি আইএলটিএস এর মাধ্যমেই সম্ভব। তো আপনি যদি একজন আইএলটিএস স্টুডেন্ট হন, আপনাকে আইএলটিএস এর ব্যান্ড 7+ অ্যাচিভ করতে গেলে প্রি আইএলটিএস এর ব্রিজের মধ্য দিয়ে যেতে হবে।